মাই বিউটিফুল ওম্যান। ফিজা আর চোখে দেখে আবরাজের মুখের দিকে। পুরুষটার চোখে মুখে মুগ্ধতায় ছেয়ে আছে, ঠোঁটে জোড়া যেন হাসে। ফিজা আবরাজের বুকের উপরিভাগে স্বেচ্ছায় অধর ছুঁয়ে দেয়। আবরাজ চোখ পিটপিট করে তাকিয়ে। ফিজা হেসে ফেলে। আবরাজ নিজেও রেডি হবে, তাই ফিজা টেলে টুলে পাঠিয়ে দিল রেডি হতে। ফিজা আয়নায় নিজেকে দেখলো, আসলেই দারুণ লাগছে তাকে। বরাবরের মতো সে নিজের প্রশংসা করতে ভোলে না। তার সৌন্দর্যই আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে। তা কতদিন থাকবে? মানুষ সৌন্দর্যে ক্ষণস্থায়ী, এটা কি আবরাজ খান জানে না? হয়তো জানে। ক্ষণিকের মোহ হতে পারে, তবে কি তা একসময় কেটে যাবে? হয়তো। প্রায় 10 মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো। গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে। পাঞ্জাবি পরিহিত অবস্থায় এই প্রথম ফিজা আবরাজকে দেখলো। তাদের বিয়েতেও সে স্যুট পরে গিয়েছিল। পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে বলিষ্ঠ সুঠাম দেহ, আটসাট লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আবরাজের নিকট স্বাভাবিক ঠেকলো। সে জুতো জোড়া হাতে নিয়ে সোফায় বসলো। মোজা জোড়া ফিজার মুখের দিকে তাকিয়ে পরে নিল। এরপর লোফারগুলো পরে উঠে এসে ফিজার পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। লাল টকটকে শাড়ি, পাশে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। ফিজার মনে মনে আড়ালো, মাশাল্লাহ। আবরাজ চকচকে একটা ঘড়ি বক্স থেকে বের করে ঘড়িটা হাতে দিল। ফর্সা হাতের পশমের আনাগোনায় ভরপুর, বেশ আকর্ষণীয় লাগে দেখতে। ফিজা তাকিয়ে দেখে নিল। আবরাজ আজ চুলে জেল দিল না, শুধু সিরাম দিয়ে চুল পরিপাটি করে নিল। মুখেও কিছু দিল। সব শেষে হাতে নিল পারফিউম। রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেলো নিজের অজান্তে। এরপর হাতটা ধরে বেরিয়ে এলো রুম থেকে। নিচে আজ ফিজা একবারও আসেনি, আসার প্রয়োজনও পড়েনি। সকালে ব্রেকফাস্ট রুমে দিয়েছে সার্ভেন্ট। মূলত শাশুড়ি রুমে দিয়ে দেখা করেছেন, সেই জন্য আর নিচে আসা দরকার পড়েনি। আবরাজও সাঁচে সাঁচে ছিল আজ, তাই সুযোগও হয়নি। এখন নিচে এসে ফিজা চমকে গেল। পুরো বাড়ি সেই পটলে গিয়েছে। ডেকোরেশনে দুদিনে নাগাদ হচ্ছিল। ফিজা ভাবেনি এভাবে এত সুন্দর করে আবরাজ সব কিছুর আয়োজন করবে। ফিজার মা মহিতা বেগম নিজের মেয়ের সুখে সুখী। এখন ছোট মেয়েকে ভালো একটা ছেলে দেখে দ্রুত বিয়ে দিতে তিনি নিশ্চিন্ত হতে চান। ঘটকের সাথে শীঘ্রই কথা বলবেন। মেয়ে যে দেখতে মাশাআল্লাহ সুন্দরী, ভালোই হয়েছে, তা তো তিনি খেয়ালই করেননি। দুই মেয়েকে শাড়ি পরা অবস্থায় একসাথে দেখে একজন আরেকজনের কপি মনে হলো। পার্থক্যটা শুধু একজন ছিমছাম গরনে আর একজন একটু নাজুস নুজুস। দুজনকেই চমৎকার লাগছে। মন ভরে দোয়া করলো মেয়েদের সুখের জন্য। ফিজার মা, শাশুড়ি, শ্বশুর সবার সাথে আগে কথা বলে গেল। আবরাজ এরপর তাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ফিজা খেয়াল করে দেখলো তেমন কেউ ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে না। অফিসের স্টাফ বা আবরাজের ফ্রেন্ড। ফিজার ভালোই লাগলো, তবে ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগলো না। যখন তৃণা সহ জুনায়েদ কবিরকে দেখলো, ভদ্রতার খাতিরে কুশালিদি সরল মাত্র। তৃণাকে তেমন পাত্তা দিচ্ছে না আবরাজ, যেটা নজরে পড়ে ফিজারও ভালো লাগে। আবরাজ মিস্ত্রিকে ডেকে ফিজাকে নিচে যেতে বলল। ফিজারও নিজেরও অস্বস্তি হচ্ছিল, সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করে না। ভালো লাগলো আবরাজের বউয়ের প্রতি কেয়ারিং হচ্ছে। ফিজা মিষ্টির সাথে চলেই যাচ্ছিল, তখন পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে। মিস, উপস, সরি মিসেস আবরাজ খান, আপনার ইয়ারিং এটা। ফিজা পেছন ফিরে দেখলো জুনায়েদের হাতে ওর কানের তোলটা। নিজের কানে বাঁ হাতে চেক করে দেখলো বাঁ কানে জিনিস নেই। ফিজা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, জি ধন্যবাদ। ফিজা হাত বাড়িয়ে কানে জিনিসটা নিতে যাচ্ছিল, কিন্তু ওর আগে কেউ থাবা মেরে জুনায়েদের হাত থেকে সেটা নিয়ে নিল। ফিজা দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকিয়ে আবরাজকে দেখলো। আবরাজ জিনিসটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল। ফিজাকে বাঁ হাতে ঠাস করে নিজের সাথে জড়িয়ে ধরল। জুনায়েদের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, আমার বউ যার তার হাতে কিছু নিতে অভ্যস্ত নয়, তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে দেখো। ফিজা কিছু বুঝতে পারে না, দুলটা সর নেই, এভাবে ডাস্টবিনে ফেলে দিল আবরাজ। সে বিস্ময় কিছু বলতে ভুলে গেল। আবরাজ বউকে নিয়ে হেলে দুলে অন্য কোন দিকে চলে গেল। জুনায়েদ পেছনে দাঁড়িয়ে রইল দৃষ্টি স্থির রেখে। তৃণা তখন নিজের ফুপিমণির সাথে কথা বলছে। মেহরিন পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ভালো করে দেখে। একটু বেশি মডার্ন, তবে চেহারা সুন্দর। তৃণা যখন আব্রাহামের সাথে একদম ফ্রেন্ডলি হেলে দুলে কথা বলতে লাগলো, তক্ষুনি মেহরিন মুখ ভেঙচি কাটল, বলল,
ঢং দেখে বাঁচি না। কথাটা বলি আব্রাহামের দিকে নজর পড়তে দেখলো আব্রাহাম ওর দিকে তাকিয়ে আছে। মেহরিন বেচারি থতমত খেয়ে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। সেই বিকেলের পর থেকে ফিজা একটু নিস্তার পায়নি। মানুষজন চারিদিকে গিজ গিজ করছে। আবরাজ এত সময় ফিজার সাথেই ছিল। এই মাত্র কিছু স্বনামধন্য ব্যক্তিকে বাহিরে বিদায় দিতে গিয়েছে। মানুষ কিছুটা কমছে, রাত বাড়ছে। ট্রিনা আসার পর গেস্ট রুমে গিয়ে ঢুকেছে মেয়েটা, আর বেরিয়ে আসেনি। আবরাজ তার সাথে কোনো কথা বলেনি, যা একটু ওই আসার পরই কুশলাদি করেছে। এতে ট্রিনা নিশ্চয়ই কষ্ট পেয়েছে, পেলে পা, তারই বা কি আসে যায় এতে। মেয়ে মানুষ কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করবে? নির্লজ্জের মতো ছ্যাঁচড়ামি কেন করবে? মেয়ে তো মেয়ে, তাদের আত্মসম্মান থাকবে, সেটা কেন বিসর্জন দিতে যাবে মেয়ে? ফিজার মনে হচ্ছে ট্রিনা নিজের জেদের কাছে আত্মসম্মানটা পর্যন্ত ভুলে গিয়েছে। ফিজাকে ইলা বেগম সবার মাঝখান থেকে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে ছেলের বউকে নিয়ে ওপরে উঠতে উঠতে বলল, অনেক হয়েছে পরিচয়, রুমে গিয়ে রেস্ট করবে, নিচে আসার দরকার নেই, আমি খাবার পাঠিয়ে দেব। শরীর গোলাচ্ছে মা, আমি আর কিছু খাবো না। আপনি আপনার ছেলেকে খেয়ে নিতে বলবেন। দুপুরেও আমার সাথে খেতে বসে পরে কে যেন এলো, তখন চলে গেল। আচ্ছা, কাপড়গুলো ছেড়ে নাও, আমি কাউকে পাঠাচ্ছি টক কিছু দিয়ে। ইলা বেগম অস্থির কণ্ঠে বলে উঠল। ফিজা আর চোখে তাকায় শাশুড়ির দিকে। গা গোলাচ্ছে, তিনি অন্য কিছু ভেবে নিল নাকি? ফিজা তেমন পাত্তা দিল না। দরজার সামনে রেখে ফিজাকে ইলা বেগম চলে গেল। ফিজা রুমের দরজায় বেশ কয়েকবার নক করলো, দরজা বন্ধ। এর মধ্যে মিষ্টি এলো, সাথে মেহরিন মিষ্টি পড়ল। ফিজা ভ্রু কুচকে তাকায়, অবুঝ নয় সে। আবরার নিশ্চয়ই আবার কিছু অকাম করেছে। দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির সাথে চলে গেল। ফিজা মিষ্টি দুজনেই রুমে গেলেও মেহরিন কি মনে করে ছাদে গেল। গায়ে তার সেই শাড়ি এখনও। ছাদে পৌঁছাতেই সিগারেটের তীব্র গন্ধ এসে নাসারন্ধে পৌঁছালো মেহরিনের। প্রতিদিনের ন্যায় আজও মেহরিনের উপস্থিতি আব্রাহাম টের পেল। কিছু সময় ইচ্ছে মতো সিগারেটে ফুঁকে, তবেই ক্ষান্ত হলো পুরুষটা। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর 6 মাসের অধিক সময় ধরে সে আব্রাহাম নামক এই পুরুষটাকে দেখে এসেছে। এক পাখি ভালোবাসার যন্ত্রণায় এরকম উদাহরণ এই পুরুষ। মেহরিন তপ্ত শ্বাস ফেলল। তার বুকে যন্ত্রণা হয় ইদানিং এই পুরুষের কথা ভেবে। আব্রাহাম মেহরিনের ভাবনার মাঝেই থতমত কণ্ঠে বলে উঠল, শোনো মেয়ে, বিয়ে করবে আমায়? রানীর মতো করে রাখবো। ভালোবাসতে পারবো কিনা জানি না। মেহরিন চমকে উঠল। নিস্তব্ধ অন্ধকার রাত। মেহরিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, ভালোবাসা ছাড়া রানী করে রাখবেন? রাখবো, একবার বিয়ে করেই দেখো না। আব্রাহাম মেহরিনের দিকে ফিরে বলে উঠল। মেহরিনের আজ যেন সাহস একটু বাড়ল বই কমল না। ফের জিজ্ঞাসা করল, বিয়ে মানুষ দুবার করে? আব্রাহাম এদিক ওদিক তাকায়। হাতে সিগারেট ফেলেছে বহু আগে। 2 কদম এগিয়ে এলো। মেহরিনের হাতটা আচমকাই টেনে ধরে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিল। মেহরিন হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পুরুষালী হাতের দিকে। তার হাত ধরে রেখেছে এখনো আব্রাহাম। ধরে রেখেই পড়ল, বেশি ভেবে না, আমি সামলে নেব সব। ঘুমের ঘোরে ফিজা অনুভব করলো গলায় উষ্ণ নিঃশ্বাস। তন্দ্রা হালকা হাতে চোখ পিট পিট করে তাকিয়ে আগে নজরে পড়ল আবরাজ খানকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে শুয়ে ফিজা আস্তে করে ঢোক গিলে আশেপাশে তাকালো। ফুলের গন্ধ চারিদিকে মৌ মৌ করছে। লাল গোলাপের সংমিশ্রণে আরও বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত কক্ষ। আশ্চর্য হয় সে, বলল, এসব কি আবরাজ, কখন করলেন? সারপ্রাইজ। কিন্তু আমি কথা সম্পূর্ণ করার আগেই আবরাজ মুখ গুঁজে বউয়ের গলায় ফিস ফিস করে বলে, ডু ইউ নো, আমাদের ফার্স্ট নাইট স্পেশাল ছিল না? অসহ্য চোয়ায় শিহরিত হলো ফিজা। মুখের খেয়েই হারিয়ে গিয়েছে যেন। ব্যক্তিগত পুরুষের স্পর্শে বারবার মাতাল হয় সে। এত অবহেলার পরেও সে সব ভুলে গেল। নিজের সাথে কি নিদারুণ নিষ্ঠুর অন্যায়টা না করেছে ভেবেই বুকে চাপ অনুভব করলো। সুখের মুহূর্তেও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, তবে তা ক্ষণস্থায়ী মাত্র। অবহেলায় রাখা পুরুষ যে প্রেমিক পুরুষ হচ্ছে ইদানিং। ফিজা মনে প্রাণে চাইল এখনের দীর্ঘশ্বাস যেমন ভুলিয়ে দিল, তেমনি করে এত বছরের করা অবহেলাও পুষিয়ে দিতে সক্ষম হয় যেন এক সময়। সকালে ঘুম ভেঙে ফিজা অবাক। নিজের বিছানায় অর্ধেকটা জুড়ে শুধু ঝুমকো জোড়া বাহারি রঙের থেকে শুরু করে স্বর্ণ, সাথে কিছু ডায়মন্ডও চকচক করছে। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবলো হয়তো সে স্বপ্ন দেখছে।
চোখ বন্ধ করে নিল সে। তখন কানে আসে মোলায়েম স্বর। স্বপ্ন নয়, সব বাস্তব। তুমি চোখ খোলো সুগন্ধি ফুল। আবরাজের কণ্ঠ কানে আসতে ফিজা চোখ মেলে তাকালো। দৃষ্টি স্থির হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কোমরে টাওয়াল পেঁচানো আবরাজ খানকে। সে বিস্ময় ঘোর থেকে বলে উঠল, এসব কি আবরাজ? এতগুলো? আমি এত জোড়া দুল দিয়ে কি করব? পড়বে। এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে, আপনি আবার উফ পাগল করে দিবেন আমায়। ফিজা মন খারাপ সাথে হতাশ হয়ে বলে। আবরাজ কিছু ভেবে বলল, সন্ধ্যায় সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। এরপর রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। ফিজা তখনও বিছানায় আচ্ছাও হয়ে ভাবে কিছু। সকালে ফিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্নাঘরে সাহায্য করলো। ইলা বেগম যদিও না করলেন, তবুও খুশি তিনি পুত্রবধূ তারই মতো রান্নাবান্না নিজে করতে ভালোবাসে। নাস্তা তৈরি করে ফিজার শ্বশুর মশাইকে ডেকে আনলো। মেহরিন সকাল সকাল বেরিয়েছে। আব্রাহাম ত্রিনা আগে থেকে নাস্তার টেবিলে ছিল। আব্রাহাম নাস্তা করে চলে গেল। ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন। মিলন খানে সে নিজেও বসলো। ফিজাকে ডেকে পাশে বসালো। প্লেটে নিজে নাস্তা তুলে দিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন। ফিজা হাসলো। মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে। আবরাজের জন্যই তো এই কথা বলেছেন। ঘরের ছেলে, সে ঘরে ফিরেছে। একটা রুম, ছোটোখাটো একটা শাড়ি, শপিং মল বলা চলে। শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। কয়েক জোড়া মেয়েলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো। ছোটোখাটো একটা ড্রেসিং টেবিল, যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চুড়ি, কানের দুল, বিভিন্ন হাতের রিং, ম্যাচিং লিপস্টিক, কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাঁচের কারুকাজের বোতল। রুমের ভেতর একটা ছোট্ট রুম। আবরাজ সব দিকে চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, পারফেক্ট সাব্বির। সাব্বির দরজায় দাঁড়িয়ে। ফিজা বাড়িতে নেই, মহিতা বেগমের সঙ্গে বিকেলে গিয়েছে। আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে। আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো। সাব্বির অল্প স্বল্প আর চোখের রুম ত্যাগ করার আগে একবার দেখলো। আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়েই থাকে, তবে কোনো দিক থেকে ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই। আবরাজ পছন্দ করে না ব্যাপারটা। সেখানে ফিজা নামে রমণী 4 বছর এই রুমে ছিল। তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল। আবরাজ খান কিছুই বলেনি এ ব্যাপারে। বলবে কি, নিজের বউ হয় মেয়েটা তার। ইলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে। লিভিং রুমে থেকে আবরাজ মাকে ডেকে পাঠালো। ট্রিনা বসে আছে একটা সিঙ্গেল সোফায়, হাতে ফোন। ইলা বেগম একটা ট্রে বুয়ার হাতে দিয়ে সাথে এলো। বুয়া ট্রে রেখে চলে গেল। ট্রেতে একটা গ্লাসে জোশ আর মগে কফি রয়েছে। আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল। আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ। ট্রিনাও নিজের উপস্থিতি জানান দেয় না। ইরা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন, মুখে হাত বুলিয়ে দেয়। আবরাজ গম্ভীর বলল, ও বাড়ি ফিরবে কখন আম্মু? কাল সকালে চলে আসবে আব্বা, অনেকবার করে বলে গিয়েছে। ইলা বেগম হাসি হাসি মুখে বলে। আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে। আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে। সাব্বির পেছনে দৌড়ায়। ইলা বেগম পেছন থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায়। এরপর ত্রিনার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল। ত্রিনা টলমল চোখে আবরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। আবরাম আর জুনায়েদের বয়সের বেশ তফাৎ রয়েছে, তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে। কিন্তু গতকাল জুনায়েদ আসার পর আবরাম একবারও কথা বলেনি তার সাথে, নিজ থেকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। জুনায়েদের অবশ্য এতে কিছু যায় আসে না, সে নিজে থেকে ঘুরতে বেরিয়েছে আজ। ত্রিনাকে বলেছিল, তবে ত্রিনা আসেনি। জুনায়েদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়ালো। সাইকো মেয়ে মানুষ। গাড়ি থেকে নেমে আগে জুনায়েদ একটা ক্যাফেতে বসলো। রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা। তখন নজরে পড়লো ওর সামনে একটা টেবিলে আব্রাহাম বসা, সাথে একটা মেয়ে। মেয়েটার পেছনটা দেখা যাচ্ছে, পেছন থেকে চিনার উপায় নেই। তবে জুনায়েদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে। বাঁকা এসে টেবিল ছেড়ে উঠে গেল। হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসলো আব্রাহামের পাশে। আচমকায় কেউ পাশে বসে আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকা রমণী কিছুটা চমকে উঠলেও নিজেদের ধাতস্থ করতে বেশি সময় নিল না। আব্রাহাম গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? কি করব বলো, তোমরা তো ডোন্ট কেয়ারে রেখে দিয়েছো আমায়। জুনায়েদ সামনে টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল।
আব্রাহাম গুরুগম্ভীর। জুনাইদের রসিকতার সুর ভালো লাগে না তার। সে সামনে রমণীকে উদ্দেশ্য করে বলল, ভাবি বাড়ি যান, আমার ড্রাইভার আপনার পৌঁছে দিবে। পিজার সাথে সাথে উঠে দাঁড়ালো, ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে। গতকালের করা আবরাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত। যে চায় না ফিজা জুনাইদের সাথে কথা বলে, ফিজা অক্ষরে অক্ষরে পালন করলো যেন তা। জুনাইদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল। আব্রাহাম দাঁতের দাঁত চেপে বলে উঠল, অন্য কারোর ব্যক্তিগত নারীকে এইভাবে নজর দিতে হয় না। আমি অন্য কারো ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি, তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও। আব্রাহামের চোয়াল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায়। আব্রাহামের ঘাড় কাত করে বলে উঠল, আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখেছি, তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না। আগে দেখতো। এখন দেখি না। আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারোর বউ এটা জানার পরেও পেছনে পড়ে থাকবো। হ্যাঁ, এক সময় আমি তাকে ভালোবাসতাম, বাট সেটা শুধু আমার তরফ থেকে ছিল। আব্রাহামের কড়া জবাব। জুনাই কিছু বলে না আর। ভাবার বিষয় আছে এখানে, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে। জুনাই জানে না কি আছে, তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই চাই। ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাত আনুমানিক 9:30। ফিজা একবার ভাবলো বাড়িতে সে উবার কিংবা অন্য কোনো কিছু দিয়ে চলে যাবে, কিন্তু রাত বেড়েছে, একা যাওয়ার সাহস করে না। আব্রাহাম তার এই সময়ের খুব নিকটবর্তী বন্ধু, এখন আবার দেবর। বেশি কিছু না ভেবে গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো, তবে গাড়িতে সিটে বসতে পারল না। গাড়ির দরজার গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্র কেউ ঝড়ের বেগে যেন উড়ে এলো। হ্যাঁচকাটা নিয়ে গাড়ি থেকে 2 হাত দূরে টেনে নিয়ে এলো। গাড়ি চেক করার প্রয়োজন মনে করলো না। নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর জড়িয়ে ধরল মেয়েটার। লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা ধরে উল্টো ঘুরে ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল। গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আপনার স্যারকে নিয়ে চলুন, আমার বোর জন্য আমি আছি। গাড়ি দরজা খুলে ব্যাক সিটে বসাতে ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল, এসব কি আবরাজ? রাস্তাঘাটে মুখ দেখানোর পথ বন্ধ করে দিচ্ছেন। ড্রাইভার আঙ্কেল কি ভাবছেন? ইস! আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফিজা সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, আই ডোন্ট কেয়ার। আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু। ফিজার এই কথায় যেন আগুনে ঘি ঢালে। আবরাজ নিজের সিট বেল্ট বাঁধল না। ফিজার দিকে ঝুঁকে এসে ঘাড়ের ওপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত, গোল গোল চিহ্ন। আবরাজ আবার সেগুলোর ওপর ঠোঁট বসালো। নিজের রক্ষ সিগারেট পোড়া ওষ্ঠদয়ের সাহায্যে আবার তাজা করে ক্ষতস্থান। ফিজার দম বন্ধ হয়ে আসে। কলিজায় চিনচিন ব্যথা আর বুকে অসহ্য এক যন্ত্রণায় কোঁকিয়ে উঠেছে। আবরাজ ব্যথাতুর শব্দে আরও উন্মাদ হলো। গাড়ির ভেতরে জ্বলতে থাকা লাইট অফ করে বউয়ের ওষ্ঠধয় আঁকড়ে ধরল। ফিজা ফুঁপিয়ে উঠল, নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত। আবরাজের কর্মে সে মর্মাহত। আবরাজ বউকে সময় নিয়ে গাঢ় হতে পগার এক চুমু খেলো। অন্ধকারে বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে ফিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, এই যে এখানে এখানে সে একদম ঠিক করো না তুমি, এর জন্য তোমার শাস্তি প্রাপ্য সুগন্ধি ফুল। ফিজা তখন থেকে থম মেরে বসে আছে। আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করছে সে ব্যাপারে সুনিশ্চিত, কিন্তু এই আবরাজ খানের মুখে হৃদয় বিদারক কথা স্বপ্ন নয় তো? ফিজা বিশ্বাস করতে পারে না। তবে কি সে জায়গা করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়? সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনার কথা থেকে সত্যি প্রমাণিত হয়। আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ি রাস্তা ধরলো। ফিজা কিছু বলল না। বিশেষ কারণে সে এসেছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে, কথা হয়েছে। এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে। গাড়ি হঠাৎ থেমে গেল। ফিজা আশেপাশে তাকিয়ে দেখলো একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরাজ। ফিজা তাও প্রশ্ন করলো, গাড়ি থামালেন যে? দুপুরে খেয়েছিলে? বাড়িতে রান্না হয়নি শুনলাম। ফিজা থতমত খেলো। আবরাজ এটা কি করে জানলো? সে বাড়িতে যাওয়ার পরই জানতে পেরেছিল মেহরিনকে আব্রাহাম বিয়ের প্রপোজাল দিয়েছে। কিন্তু এটা কেমন প্রপোজাল? ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব, তাও আবার পরিবারের কারোর সাথে ব্যাপারে কথা বলেনি। বাবা মা আছে, এভাবে কিছু হয় নাকি?
মেহরিন বাড়িতে ছিল না, তাই মেহরিনের সাথে কথা হয়নি। তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল। মেহরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল। তবে এর মধ্যে আবরাম নিজে থেকে কল করেছিল, বিধায় দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেশার বেড়ে গিয়েছে। বুয়া ছুটিতে আছে। পিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও কিছু খায়নি। আবরাজ 3 তলা গিয়ে দেখে একটা কেবিনে ঢুকলো, 2টো টেবিল। কোনায় বসলো সে বউকে নিয়ে। ওয়েটার এলো সাথে সাথে। মেনু কার্ডে দেখে আব্রাহাম ভাত আর হাঁসের মাংস অর্ডার করলো। রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না। এর মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে। কথা হয় না তাদের মাঝে। খাবার এলো 15 মিনিটের মধ্যে, শুধু একটা। ফ্রিজা ব্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ। খাইয়ে দেই আমি? আবরাজ বাহিরের খাবার খায় না। বিদেশে থাকাকালীনও সে কখনোই বাইরের খাবার খেত না। নিজে যা পারত রান্না করে খেত। এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙ্গুলে গুনবার মতো। ফিজা এমন কথা বলেও তার চোখ বনে গেল, কারণ আবরাজ খাবে না এই খাবার। ফিজা কোনো রকম খেলো। আবরাজ বসে বসে বউকে দেখলো। ফিজার খাবার শেষ হতে হাত ধুয়ে এলো। আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে। ফিজা সেটা নিল না। আবরাজ গাড়িতে বসে ব্যাগ পেছনে সিটে রেখে দিল। ফিজার মনটা আপাতত ভালো হয়েছে, মন ফুরফুরে আছে। গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে। আবরাজ গম্ভীর, ফিজাই বকবক করলো। গলির ভেতরে ঢুকছে গাড়ি, তেমন মানুষজন নেই। বাড়ি থেকে একটু দূরে নির্জন পরিবেশ। গাড়ি থামালো আবরাজ। ফিজা প্রশ্নবোধক চাউনিতে তাকায় আবরাজের দিকে, সাথে প্রশ্ন করলো, এখানে কেন? আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল, চলো রাত্রে বিলাস করবো আজ আমরা। ফিজা ভ্রু কুচকে নিল। রাত 10:30টায় কোঠা ছাড়িয়েছে, বাড়ি যেতে হবে। আবরাজ সিট বেল্ট খোলার পরপরই নিজের ফোনটা বাজতে লাগলো। সাপির কল করেছে। আবরাজ বিরক্ত হলো। সেটা সর্বক্ষণ তার রোমাঞ্চে বাকড়া দিতে প্রস্তুত। কল রিসিভ করে আবরাজ কানে ধরলো। ওপাশ থেকে কিছু বলল সাপির। ফিজা শুনতে পেল না। তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ পেরে দাঁতে দাঁত চেপে বলল, জাহান্নামে যা কই মেয়ে, ডিসকাস্টিং মেয়ে মানুষ। বলে কল কেটে দিল। ফিজা বুঝতে পারে না কিছু। আবরাজ ফিজাকে বলল, আজকের রাত তোলা থাক। ফিজা শুধু ঘাড় নাড়ল। আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সক্ষম সে, তাই কথা না বাড়ানোই উচিত মনে করল। এসছো ঘুরে ফিরো, এনজয় করো। শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি তোমার প্রেমিক নই। এসব করে সবার কাছে তুমি হাসির পাত্রী হচ্ছ। নিজের জন্য হলেও এসব ড্রামা অফ করো। নেক্সট টাইম আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। লিভিং রুমে সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শোনে। ট্রিনা লাগেজ হাতে দাঁড়িয়ে। রাতে ফ্লাইট রয়েছে তার। রেগে চলে যাচ্ছে সে। এটা কোনো কথা নাকি? আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে, এমন কোনো কথা ছিল তাদের মধ্যে? অসুস্থ সে। আবরাজ হসপিটালে ভর্তির জন্য তার বিয়ে করার সদ্য বউ ফেরে তো 7 সমুদ্রে পাড়ি জমিয়েছিল। এতে তার লাইফে কতটা ক্রিটিক্যাল কন্ডিশন এসে পৌঁছেছিল সেসব ভাবলেই তো নীলকে অপরাধী লাগে। একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল। মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে। আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না, তারও দোষ রয়েছে। দোষ নয়, অপরাধী সে। পাপ কাজ করতো সে। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার। এর জন্য তো নিজের জীবন সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কোমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম। এসবের জন্য সে কাউকেই দোষ দেয় না। নিজের কাজের জন্যই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায়। তবে তৃণার যে তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে। সে যদি জেদ ধরে বসে না থাকতো তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়তো না। সব কিছু বাদ, তার বিয়ে হয়েছে এটা জানার পরেও এমন করার কি মানে? আবরাজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এর মধ্যে তৃণা আবরাজ শরীরে হাত রাখলো, জড়িয়ে ধরার প্রয়াস চালালো। আবরাজ তৃণাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। তৃণা পাগলের প্রলাপ করতে লাগলো, আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে। আমার বাবার সব কিছু আমার, তুমি সব পাবে, রাজের হালে থাকবে, আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবে, আমরা জার্মান সেটেলড হব, প্লিজ আবরাজ। তৃণা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ, তবে তার কিছুই হলো না। উল্টে এসব বলছে। আবরাজ চোয়াল শক্ত করে আওড়ালো। স্টুপিড মেয়ে। রাগ হলেও সে নিজেকে সামলে নিল, বলল, হ্যাঁ সুন্দরী তুমি, তবে আমার চোখে না। এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল, আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী, যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে।
কে কি বলবে, এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার? তবে কোনো ভদ্র পরিবেশে এসব দৃষ্টিকটু। মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময়। ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নেবে। ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল। তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন তৃণাকে সে কোনো দিনও কোনো আশ্বাস দেয়নি। তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয়। তিনি গম্ভীর চিত্তে তৃণাকে উদ্দেশ্য করে বলে উঠল। এরপর রুমের দিকে চলে গেল। আব্রাহাম জুনায়েদ সদর দরজায় উপস্থিত। তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা। সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকায়। এরপর সোজা সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে গিয়েছে। আধ ঘন্টার বেশি সময় হলো কিন্তু এখনো ফেরার নাম নেই। ফিজা পানির শব্দ পাচ্ছে। আবরাজ ছাওয়ার নিচে। সে দরজায় নক করলো। আবরাজ গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল। ডিস্টার্ব করো না, তোমার জন্য ভালো। আবরাজ এসব কি পাগলামো? পানিতে ভিজে রাগ পড়বে, বেরিয়ে আসুন, আমি বলছি এক্ষুনি আসুন। সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আবরাজ। গায়ে সাদা শার্টটা লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে, বলিষ্ঠ দেহের ভাঁজ স্পষ্ট। আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল। ফিজা হতভম্ব হয়ে গেল। নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, আবরাজ ভেজা কাপড় ছেড়ে আসুন, ঠান্ডা লাগবে। তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা দূর করতে পারবে, সো সেটা নিয়ে টেনশন করো না সুইটহার্ট। বলতে বলতে আবরাজ বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল। ভেজা শার্টের অর্ধেক বোতাম করা। সেভাবেই বউয়ের ওষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আবরাজ উন্মাদ। বউয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল রাখতে পারল না। ফিজা আবরাজের বাহুতে খামচি ধরে চোখ বন্ধ করে নিল। আবরাজ বউয়ের ঘাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নেশাক্ত কণ্ঠে বলল, বলেছিলাম ডিস্টার্ব না করতে, এখন সহ্য করে নাও। আবরাজ এখনো বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সকাল হয়েছে অথচ মানুষটা সেদিকে খেয়াল নেই। ফিজা নিজের ওপর থেকে আবরাজের উন্মুক্ত অর্ধ শরীর ঠেলে সরাতে চায়, কিন্তু পারে না। আবরাজের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষকে সে নাড়াতে অক্ষম। না পেরে চুল টানল। আবরাজ ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে নিল। তন্দ্রা ছুটেছে পুরুষটার। মাথা তুলে পিট করে তাকালো বউয়ের দিকে। ঘুম ঘুম কণ্ঠে বলল, নড়ছো কেন? নড়ো না, ঘুম হয়নি রাতে আমার, ঘুম পাচ্ছে এখন। অফিস যাবেন না? উঠুন। ফিজা ঠেলে সরাতে চায় আবার। আবরাজ আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল বউকে। মুখ গুজে বউয়ের গলায় অদ্ভুত শব্দ করে, কি? যাব। উঠুন। আর 10 মিনিট। আবরাজ আঙুল দেখিয়ে পড়ল। ফিজা আবরাজের মাথায় হাত রাখে। এই মানুষটাকে অভিমান থেকে ভালোবেসেছে। অভিমান কত ছিল যা সময়ের সাথে সাথে গভীর অনুভূতিতে পরিণত হয়েছে। সে আবরাজের বিয়ের আগের কোনো লাইফস্টাইল নিয়ে মাথা ব্যথায় ছিল না, কিন্তু বিয়ের পর কেমন হবে এটা নিয়ে বড্ড চিন্তিত ছিল সে। তবে আবরাজের সাথে তার কথা না হলেও ফিজা ঠিকই জানতো আবরাজ বিয়ের পর আর কোনো নারীর সংস্পর্শে যায়নি। ফিজা আবরাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, বলল, আবরাজ। বলো যান। আবরাজ ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো। ফিজা কিছুটা জড়তা নিয়ে আওড়ালো, আপনি দাড়ি রাখবেন? আবরাজ আচমকায় এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সম্পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। চোখ লাল হয়েছে তার। ফিজা গালে হাত রাখে আবরাজের। আবরাজ শুষ্ক অধর জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। শান্ত স্বরে কৌতূহল নিয়ে জানতে চাইল, দাড়ি তোমার ভালো লাগে? হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি। ফিজা আবরাজের গালে হাত বোলাতে বোলাতে উচ্ছ্বসিত হয়ে জানালো। আবরাজ বউয়ের কপালে চুমু খেলো, বলল। আবরাজ উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে এলো। ফিজা তখনও শুয়ে ফোন হাতে, বোনের সাথে কথা বলছে মেসেজে। মেহরিন বাড়িতে থাকবে আজ। ফিজা জানালো সে যাবে। ফিজা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো আবরাজের দিকে দৃষ্টিপাত করলো। কালো পোশাকে এই পুরুষকে চমৎকার সুদর্শন লাগে। ফর্সা শরীর বেশ লাগে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডের ঘড়ি, পরিপাটি চুল। ফিজার চোখ যেখানে আটকে থাকে খানিকক্ষণের জন্য। আবরাজের প্রশ্নে ধ্যান ফিরল। আবরাজ জিজ্ঞেস করলো, বাড়ি যাবে না? আবরাজের প্রশ্নের উত্তর না দিয়ে ফিজা উল্টো আবরাজকে ডেকে উঠল, আবরাজ। আছি তো, বলো।
আবরাজের গায়ে পারফিউম দিচ্ছিল। সেটা রেখে এসে বসলো ফিজার পাশে। আবরাজ ফিজার মুখের দিকে তাকিয়ে আছে। সে কাল রাত থেকে অপেক্ষা করে আছে বউ তাকে নিজে থেকে আব্রাহামের সাথে দেখা করার রিজন বলবে বলে। রাতে বলার মতো পরিস্থিতি যদিও ছিল না, তবে আবরাজ সিওর বউকে সে কিছুই জিজ্ঞেস করতে হবে না, বউ নিজে তাকে বলবে। আর হলেও তাই। ফিজা বলল, আব্রাহাম মেহরিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তোমার কি মত? আবরাজ স্বাভাবিকভাবে জানতে চাইল। ফিজা হাত কচলাতে কচলাতে বলে উঠল, আমার মতের চেয়ে এখানে সম্মানের কথা আসে আগে। বাড়ি গিয়ে কথা বলতে চাই আমি মেহু আর আম্মুর সাথে। বলে নাও, আব্রাহাম আমার সাথে আজ লাঞ্চের সময় দেখা করবে, দেখি কি বলে। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। ফিজা চায় না আব্রাহামের বেপরা প্রপোজাল কিছু হয়। বিশাল একটা দোটানায় ভুগতে হবে তাকে এটা নিয়ে। সারা রাত জুনায়েদ রিনার রুমে ছিল। রাজপ্রাসাদের ন্যায় বাড়ি, নিস্তলার একদম শেষ প্রান্তে গেস্ট রুমগুলো, যার জন্য এদিকে কি হচ্ছে কে কি করছে তেমন কারো নজর পড়ে না। রিনা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। তার এলোমেলো পোশাক আশাক আর শরীরের বিভিন্ন অংশে ক্ষত সাক্ষী গতরাতে তারা এক পাপ খেলায় মজেছিল। জুনায়েদ ফ্লোর থেকে নিজের শার্ট তুলে গায়ে দেয়। রিনা জুনায়েদের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে এখনও কামুকতা। সে ভালোবাসে একজনকে, অথচ প্রতি রাতে তার নিত্য নতুন পরপুরুষের সাথে রাত কাটে। জুনায়েদের তাচ্ছিল্যর হাসি ঠোঁটে ছুলে সে শার্টের বোতাম লাগায়। রিনা বলে, এটাই লাস্ট, আমি এবার সাকসেস হবই, তুমি দেখে নিও। জুনায়েদ ভ্রু কুঁচকে নেয়। বিরক্ত হয় সে। এই মেয়ে কাজের কাজ কিচ্ছু পারে না, শুধু আবলামি করবে। একবার এডিট করা ছবি, একবার ভুলভাল কথা বলা, একবার বাড়িতে আগুন, আবার কি করবে যত সব। জুনায়েদের ত্রিনার ওপর কোনো এক্সপেকটেশনই কিংবা ট্রাস্ট কোনোটাই নেই। বিরক্তিকর স্বরে সে বলে উঠল, বেশি বাড়াবাড়ি করো না মেয়ে। আবরাজ জানে আগুন সেদিন তুমিই দিয়েছিলে। তোমার অসুস্থতার জন্যই তুমি পার পেয়েছো, পারবার ছাড়া পাবে না। কিন্তু আবরাজ খানকে তুমি ভালো করে চিনো। জুনায়েদের কথা পাত্তা দিল না ত্রিনা। কিছু একটা ভাবছে সে। থুতনিতে আঙুল ঠেকিয়ে বলল, তোমার তো ফিজাকে চাই, চলো এক রাতের জন্য হলেও তো চাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ট্রিনার কথায় সে মহাবিরক্ত। তার ট্রিনার সাথে প্ল্যান করে কিছু করে সাকসেসফুল হওয়ার মতো বিশ্বাস নেই মেয়েটার ওপর। মূলত এই পাগলের সাথে কিছু করা মানে একসাথে মার খাওয়া। নিজে মারা খাবে আর অন্য কেউ মারবে। জুনায়েদ নিচ থেকে ট্রিনার এক টুকরো কাপড়ের একটা টপস তুলে সেটা মেয়েটার মুখের ওপর ছুঁড়ে মারল। বলল, প্রয়োজনে আজীবন আনমেরিড থাকবো, তবুও তোমার বুদ্ধি নিয়ে আবরাজ খানের বউকে বিছানায় আনার কথা কল্পনাও করব না। বলে জুনায়েদ বেরিয়ে গেল। ট্রিনার ইগোতে লাগলো কথাগুলো। জুনায়েদ কি তার উপর ট্রাস্ট করতে পারছে না? রাগে মেয়েটা হিতায় জ্ঞান শূন্য হলো। নিজের চুল নিজে টেনে ধরলো। বিড়বিড় করে বলে উঠল, ট্রিনাকে ইগনোর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিছু কিছু ক্ষেত্রে হুটহাট কিংবা আগে পিছে কিছু না ভেবে ডিসিশন নেওয়াটা টাফ। যদিও এমনিতেই বিষয়গুলো সহজ লাগে, তবে আসলে সেগুলো সহজ হয়ে থাকে না, বেশ জটিল হয়ে থাকে। সেগুলো খুব গভীর করে ভাবলে বোঝা যায় ফিজা এখন আব্রাহাম আর নিজের বোনের ব্যাপারটা তেমন করে দেখছে। বোনটা যথেষ্ট সুন্দরী, লেখাপড়া আছে, ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। এখন হঠাৎ করে যদি সে তার দেবরের সাথে বিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে? আশেপাশে মানুষ কি বলবে? যদিও মানুষ কি বলবে এগুলো ভাবা একটা বোকামি, তবুও কারোর মুখে ধরে রাখা যায় কি? সেদে সেদে কথা শোনার তো মানে হয় না। তার চেয়ে বড় কথা, আব্রাহাম মেহরিনকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে সেটা অন্য কথা। ফিজা বিছানায় বসে আছে, মা বোনও রয়েছে। ফিজা হঠাৎ বলল, ওরা লোভী বলবে না আমাদের? মেহরিনে বুকের ভেতর ছেদ করে উঠল। সে কি ভুলে গিয়েছিল তারা মধ্যবিত্ত? বাবা নেই, ভাই নেই। বোনের রূপ দেখে বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল। এখন আবার ছোট বোনকে দিলে লোকে বলবে না লোভী? একই ঘরে দুই মেয়ে, তার উপর আব্রাহাম তো তাকে ভালোবাসে না। মেহরিন বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছু সময় নিশ্চুপ শান্ত থেকে বলল, আপু তুমি এসব বলো না, আমি তোমার কথার অমান্য করব না, তুমি জানো। দুপুরে হাতে হাতে আব্রাহাম, আবরাজ আর কেবিনে এলো। আবরাজ তখন সামনের কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে। আব্রাহাম গিয়ে কেবিনে থাকা সোফায় বসলো। সেন্টার টেবিলে রাখা খাবার বক্স বাড়ি থেকে পাঠিয়েছে ইলা বেগম। আব্রাহাম সব রেডি করলো। হাত ধুয়ে নিজে খাবার সার্ভ করলো। আবরাজ এলো 5-7 মিনিটের মধ্যে। হাত ধুয়ে এলো ওয়াশরুম থেকে।
সিঙ্গেল সোফাটায় বসে প্লেটে হাতে নিল। খাবার খাওয়ার সময় কোনো কথা বলল না কেউ। খাবার শেষ হতে সাব্বির কত্থুকে এসে বক্স নিয়ে গেল। আবরাজ বলল, বলো। মেহরিন, আব্রাহাম আবরাজকে সম্মান, শ্রদ্ধা, ভয় সবটাই করে। বড় ভাই হিসেবে তাকে যথেষ্ট মান্য করে। কথা যাও সময় নিয়ে বলতে যাচ্ছিল, তখন আবরাজ আব্রাহামের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল, ভুলে যাওয়ার কথা। আমার বউ মানবে না এটা। বিয়ে আমি ওকেই করব। আব্রাহাম সাথে সাথে শক্ত স্বরে বলল। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কেন করবে? ভালোবাসো তুমি ওকে? তুমিও বাঁচতে না ভাবি ওকে? আব্রাহাম অনেক ভেবে কথাটা বলল। আবরাজ প্রতিউত্তর করে না, বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্লেজার টেনে চুনে ঠিক করে বলল, ভেবে দেখো, ভেবে দেখো, ফিজা নিজের বোনের লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। এরপর আবরাজ বেরিয়ে গেল। আব্রাহাম দুই হাতে মুখ ঢেকে মাথা নিচু করে নিল। বিড়বিড় করে বলল, ভালোবাসি না, বাট আমার ওকেই লাগবে। প্রথম অনুভূতি ভোলার জন্য হলেও আমার ওকে চাই। এর জন্য যদি আমাকে স্বার্থপর উপাধি পেতে হয়, তবে আমি স্বার্থপরই হতে চাই।